স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। শুরুতে জেনে নেই কি থাকছে আজকের সংবাদ যুগে। সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তো যেই পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইবে। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনার জন্য আজ প্রধান উপদেষ্টা বসেছিলেন তিনটি দলের সঙ্গে। সেখানে এনসিপি নেতারা জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচন চেয়েছে এবং জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। জামায়াতে ইসলামের নায়েবে আমির মন্তব্য করেছেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এত বড় নির্বাচন পরিচালনা করবে তা নিয়ে তারা শঙ্কিত, উদ্বিগ্ন। আর বিএনপি মহাসচিব বলেছেন, একটি শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে পেছানোর সুযোগ নেই। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। শুরুতে রাশেদ খান, আপনার কাছে একটু জানতে চাই যে আজকে প্রধান উপদেষ্টা চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বসেছিলেন তিনটি দলের সঙ্গে। একই সঙ্গে আমরা যদি জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্য একটু আমলে নেই, সেখানে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা না গেলে পরিস্থিতি জটিল হবে এবং সেটা নিয়ে তিনি অনেকগুলো মন্তব্য করেছেন। আপনার মন্তব্য জানতে চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রসঙ্গে। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, আমরা সবসময় বলে আসছি যে আমাদের ভিতরে ঐক্য দরকার, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্য দরকার। কিন্তু কথা হলো যে এই ঐক্য ধরে রাখার জন্য আসলে কারা কাজ করবে। আমরা সবসময় বলছি যে আমাদের মধ্যে ঐক্য ধরে রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে হবে, কিন্তু সরকার আমাদের মধ্যে আসলে ঐক্য সৃষ্টি না করে বরং বিভাজন সৃষ্টি করছে। সরকার আমাদের ভিতরে আসলে বৈষম্য সৃষ্টি করছে। দেখেন, আজকে তিনটি দলকে নিয়ে বৈঠক করলো, তাহলে কি বাকি দলগুলো কোনো দল না? হ্যাঁ, এনসিপি কে নিয়ে বৈঠক করেছে, এনসিপি একটি দল, কিন্তু এখনো পর্যন্ত তাদের নিবন্ধন তারা কিন্তু পায়নি। হয়তো ভবিষ্যতে নিবন্ধন পাবে, আমি তাদেরকে ছোট করছি না, কিন্তু তাদের থেকে অনেক বড় দল রয়েছে, তাদেরকে নিয়ে সরকার বসেনি। তার মানে কি? তার মানে সরকার এই তিনটা দলকে বড় হিসেবে দেখাচ্ছে আর বাকি দলগুলো আসলে ছোট বা মাঝারি। তার মানে এই যে সরকার আমাদের ভিতরে মানে এক ধরনের বৈষম্য সৃষ্টি করছে, আমাদের ভিতরে একজনের সাথে আরেকজনের বিরোধ লাগিয়ে দিচ্ছে, একজনের বিরুদ্ধে আরেকজনকে দিয়ে বলাচ্ছে। এটা তো সরকার আসলে কোনোভাবেই একতার লক্ষণ নয়। সরকার তো এই কাজগুলো করার মাধ্যমে আসলে সমাজে বিভাজন বাড়াচ্ছে, অনৈক্য বাড়াচ্ছে এবং ফ্যাসিবাদ ফিরিয়ে আনার এক ধরনের পথ সৃষ্টি করছে। দেখেন, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে যে যাদের আসলে এক ধরনের সক্ষমতা নাই, যারা আসলে নির্বাচন করলে জিতবে না, তারা নির্বাচন চায় না। আমি জানি না আসলে তিনি কোন রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন। যদি জাতীয় পার্টিকে নিয়ে তিনি এই ধরনের মন্তব্য করে থাকেন তাহলে খুব ভালো কথা। অন্যথায় অন্য কোনো দলকে নিয়ে যদি মন্তব্য করে থাকে সেটা তার স্পষ্ট করা উচিত যে আসলে কোন দলের বিষয়ে তিনি বলেছেন। তবে আমার কাছে যেটি মনে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা মোটামুটি আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধরনের ব্যর্থতা পরিচয় দিয়েছে। তিনি এখনো পর্যন্ত সমাজে, গ্রামে, পাড়া মহল্লায় এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেটা তিনি পারেননি। আমাদের উপরে গতকাল যে হামলা হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন, এক ধরনের নারকীয় তাণ্ডব হয়েছে। আমি আমার ফেসবুকে আমি আজকে মানে হামলার ছবিগুলো দিয়েছি, জাস্ট একটা ছবি যদি আপনাদেরকে দেখাই, এই ছবিটা একটু দেখেন, চোখের অবস্থাটা দেখেন। এইভাবে কি আসলে কোনোভাবে এই স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনায় সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন বা র্যাব বলেন বা বিজিবি বলেন, এইভাবে কি আসলে কোনো পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম ছত্রভঙ্গ করতে পারে? যেখানে চোখের উপরে আঘাত করা হয়েছে, নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, নুরুল হক নূর এখনো পর্যন্ত আইসিইউতে, নুরুল হক নূর এখনো পর্যন্ত কথা বলতে পারছে না। কেন আমাদের উপর হামলা হলো? সেই হামলার ব্যাপারে এখনো পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা তার অবস্থান ক্লিয়ার করেননি।
আমি যতটুকু তথ্য পেয়েছি সেটা সরকার বলছে যে আমি হুকুম দিই নাই, আবার অমুক বলছে যে না সরকার আমাকে নির্দেশনা না দিলে তো আমি নামতাম না। একজন আরেকজনের উপর দায়িত্ব পাচ্ছে। দেখেন সেনাবাহিনী আমাদের সবার কাছে একটি গর্বের প্রতিষ্ঠান। আপনার কাছে আসবো এই প্রসঙ্গে, আমার প্রশ্ন আছে আপনার কাছে। আজিজুল বারী হেলাল, আপনার মন্তব্যটা একটু জানতে চাই। আজকে তিনটি বড় সরকার তিনটি দলকে ডেকেছিল, তাদের সঙ্গে নির্বাচন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছে। রাশেদ খান অভিযোগ করছিলেন যে অন্য দলগুলোর আসলে দোষ কি, সেই দলগুলো না ডেকে সরকার নিজেই একটা বিভাজন তৈরি করার চেষ্টা করেছে। আপনি সেরকমটা মনে করেন কিনা? না, আমি সেরকম মনে করি না। আপনার প্রশ্নটা যথার্থ এবং রাশেদের যে উত্তর এটাও যৌক্তিক, যে হয়তো প্রাথমিক পর্যায়ে তিনটি দলকে ডেকেছে এবং পরবর্তী পর্যায়ে হয়তো অন্য সমস্ত দলকে ডাকবে, এবং সরকারের এখন যে উচিত হবে সমস্ত দলের সাথে কথা বলে এবং একটি নির্বাচনের সুন্দর পরিস্থিতি যাতে বিরাজ করে। কারণ আমাদের জন্য নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সার্বভৌমত্ব এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বার্থে। সুতরাং এখানে এখন আর্টিফিশিয়ালি যদি কোনো রকম প্রবলেম তৈরি হয় তাহলে কিন্তু সেটা আমাদের 24-এর গণ অভ্যুত্থান এবং গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি হবে। মানে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার একটা প্রশ্ন আজিজুল বারী হেলাল, যে মানে সরকার জাতীয় পার্টিকেও ডাকতে পারে কিনা? জাতীয় পার্টি তো নিষিদ্ধ নয়, সুতরাং মানে জাতীয় পার্টিও তো এর আগে তারা সংসদে তাদের একটা মানে সংসদ সদস্যের সংখ্যা ছিল, সেই জায়গায় জাতীয় পার্টিকেও যেরকম বলছেন অন্যান্য দলগুলোর সঙ্গে বসবে, জাতীয় পার্টির সঙ্গেও কি বসার আশা করেন? এইটা দেখেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ জাতীয় পার্টি আপনার এই ফ্যাসিবাদের এই মাফিয়ার কিন্তু দোসর ছিল, এটা সত্য কথা। কিন্তু আপনি মাফিয়াকে তার রাজনৈতিক কার্যকলাপ বিচার না হওয়া পর্যন্ত বন্ধ করেছেন। জাতীয় পার্টির ব্যাপারে কিন্তু এরকম প্রশ্ন প্রথমে গণ অভ্যুত্থানের পরে ওঠেনি, এখন উঠছে। সেজন্য এখন উঠছে এবং এখন হলো নির্বাচনের মৌসুম। এখন এই বিষয়টা কিভাবে আপনি মোকাবিলা করবেন? তবে আমি মনে করি যেহেতু সমস্ত রাজনৈতিক দলকে ডাকা হচ্ছে, সেই তারই অংশ হিসেবে জাতীয় পার্টির সাথেও একটা কথা হতে পারে, সেটা ফর্মালি হোক এবং ইনফর্মালি হোক। আর যদি আপনি বন্ধই করেন জাতীয় পার্টির কার্যক্রম, তাহলে সেটা প্রথমেই যদি করা হতো তাহলে মনে হয় পরিবেশটা এত ঘোলাটে হতো না। এখন তো অনেক মতলববাজিরা নির্বাচনটাকে আনসার্টেনিটি করবার জন্য আপনার বিভিন্ন রকম কনস্পিরেসি থিওরি, রাজনীতিতে যে জনপ্রিয় থিওরি হলো কনস্পিরেসি থিওরি, এই থিওরিটার বদৌলতে আবার নির্বাচনের প্রশ্নে কোনো বাধাগ্রস্ত হয় কিনা। কারণ আমরা দেখলাম যে নিত্য নতুন অনেক ন্যারেটিভ তোলা হচ্ছে, যেমন আপনার 71 মঞ্চ আপনার ডিআরইউতে একটা প্রোগ্রাম করলো, সেখানে একটা সমস্যা হলো। তারপরে অনেকে বলছে যে আপনার গণপরিষদ নির্বাচন দাবি করছে, তারপরে নির্বাচন। অনেকে বলছে যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। কিন্তু যাই কিছু হোক, আমাদের তো নির্বাচনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন হলেই যে সমস্ত কিছু আপনার সোনায় সোহাগা হয়ে যাবে এমন কোনো বিষয় না, কিন্তু আমাদের কাজগুলো এক এক করে করতে হবে। নির্বাচনটা আমাদেরকে করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারপর আমরা মানে নির্বাচনটাকেই আপনি এগিয়ে রাখছেন, যে নির্বাচন হলে পরিস্থিতি অনেকটা ভালো হবে বলে মনে করছেন। বদলে যাবে তা কিন্তু আমি বলছি না, বলছি যে পরিস্থিতির ভালো দিকে তৈরি হবে, একটা জবাবদিহিতা তৈরি হবে। এবং সরকার যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের সমর্থিত সরকার, কিন্তু দুর্বলতার পরিচয় বিভিন্নভাবে দিচ্ছে এবং এটাই স্বাভাবিক, যেহেতু এটা জনগণের নির্বাচিত বা জনগণের কাছে জবাবদিহিতা সরকার না। এটি জবাবদিহিতা সরকার হলে তখন কিন্তু অনেক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং জবাবদিহিতা সম্ভব, আমি সেটা বলছি। এক্স্যাক্টলি, সুযোগ থাকে। রাশেদ খান, সরকার জাতীয় পার্টির সঙ্গেও বসতে পারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এরকমটা মনে করছেন। যেহেতু নিষিদ্ধ নয় বা কার্যক্রম তার নিষিদ্ধ নয়, সুতরাং আইনগতভাবে জাতীয় পার্টিও একটা পক্ষ বা একটা রাজনৈতিক দল। সেই জায়গা থেকে আসলে আপনি কি মনে করেন, একটা ছোট্ট করে যদি মন্তব্য করবেন, সঙ্গে নির্বাচন প্রসঙ্গে যেরকমটা বলছেন যে নির্বাচন হলে পরিস্থিতির অনেক বেশি উন্নতি হবে, জবাবদিহিতা তৈরি হবে, আজিজুল বারী হেলাল বলছিলেন। দেখেন, নির্বাচন তো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সংস্কারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্বাচন। যে কারণে আমরা সবসময় বলছি যে বিচার, সংস্কার, নির্বাচন তিনটিকেই গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা দেখেছি যে সরকার আসলে সংস্কার করে নির্বাচন নিয়ে এক ধরনের বিভাজন সৃষ্টি করেছে এবং এখন নানান পক্ষ নানান ধরনের মন্তব্য করছে।
আজকেও সরকার নির্বাচন নিয়ে আলোচনা করেছে এবং সবাই নির্বাচনের ব্যাপারে একমত পোষণ করেছে যে হ্যাঁ, নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হোক। কিন্তু এর আগে যেন প্রয়োজনীয় সংস্কার এবং বিচারের একটা সুনির্দিষ্ট একটি গন্তব্য যাতে সরকার আমাদেরকে দেখাতে পারে বা বিচারের একটি পথপ্রক্রিয়া আমাদেরকে দেখাতে পারে, সেটা কিন্তু মানুষের প্রত্যাশা এবং দলগুলোর প্রত্যাশা। আমার মনে হয় যে বিএনপি দল হিসেবে তারা বিচার, সংস্কার, নির্বাচন তারাও তিনটাকেই গুরুত্ব দেয়। আর আপনি যেটি বললেন যে হেলাল ভাই যেটি বললো যে সরকার গোপনে বা প্রকাশ্যে জাতীয় পার্টির সাথে বসতে পারে, এইটা হয়তো তার ব্যক্তিগত অভিমত বা তাদের দলের কি চিন্তা আমি জানি না, বাট আমরা মনে করি যে ফেসিবাদ এবং তার দোসররা কোনোভাবেই নির্বাচন করতে পারবে না, রাজনীতি করতে পারবে না। হেলাল ভাই নিজেই যেখানে বলছে যে জাতীয় পার্টি ফেসিবাদের অন্যতম দোসর, তো দোসর মানে কি? অর্থাৎ আপনি যেমন অপরাধ করেছেন, আপনার দোসর আপনার এই অপরাধের সহযোগী হয়েছে। তো আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং আমরা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি আজকে করছি না, শুরু থেকে বলে আসছি। এমনকি আজ থেকে 5-6 মাস আগে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিত অভিযোগপত্র দিয়েছি যে জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এছাড়া আমরা নির্বাচন কমিশনে আমি নিজে গিয়েছি, প্রায় মাসখানেক আগে আমি প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছি এবং সেখানেও আমি এই প্রসঙ্গ এনেছি এবং আমরা কিন্তু লিখিত অভিযোগপত্র দিয়েছি। অর্থাৎ আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলছি না। আমরা মনে করি যে এই যে আপনার জাপার কাঁধে আসলে আপা ফিরে আসতে পারে। সুতরাং আপা যেমনিভাবে দিল্লি পালিয়েছে, এই জাপাকেও কাদেরকেও কিন্তু দিল্লি পাঠাতে হবে। অন্যথায় আর যদি আজকে জাতীয় পার্টি ফিরে আসে, কালকে আওয়ামী লীগ ফিরে আসবে। আর আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগের সব থেকে বড় দোসর ছিল কে? জেএম কাদের। এবং জাতীয় পার্টি, আপনি রাশেদ খান মেননকে জেলে আটকে রেখেছেন, ইনুকে আটকে রেখেছেন, তো ঠিক আছে, তো ইনু মেননকে আপনি ছেড়ে দেন, ছেড়ে তাদেরকেও নির্বাচন করার সুযোগ দেন। যদি আপনি জাতীয় পার্টিকে দেন, আপনি জিএম কাদেরকে ধরতেছেন না, অথচ আপনি রাশেদ খান মেনন, আপনি ইনুকে ধরতেছেন। তার মানে কি? তার মানে এক্ষেত্রে জিএম কাদেরকে এবং জাতীয় পার্টিকে প্রোটেকশন দেওয়া আছে, প্রোটেকশন দেওয়া হচ্ছে। এবং আমি যতটুকু শুনেছি যে জাতীয় পার্টিকে নাকি বিরোধী দল বানানো হবে, মানে আর কোনো দল নাই, জাতীয় পার্টিকে বিরোধী দল বানাইতে হবে। তো আমরা বিপ্লব করেছি 18 সালে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে, আমি নিজে 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমরা 18 সাল থেকে 24 সাল পর্যন্ত সংগ্রাম করেছি, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি। আর আজকে ফেসিবাদের দোসররা নির্বাচন করবে, তাদের সাথে সরকার বৈঠক করবে, আর আমরা কি বসে বসে আসলে কলা খাবো? সেটা কি হইতে পারে? যদি মানুষ ভোট দিয়ে তাকে বিরোধী দল বানায়, তাহলে কি সেটা আমার আপনার আটকানোর সুযোগ আছে? আপনি কি কখনো দেখেছেন যে জাতীয় পার্টিকে মানুষ ভোট দিয়ে বিরোধী দল বানিয়েছে? জাতীয় পার্টিকে মানুষ ঘৃণা করে। জাতীয় পার্টি যদি ঘৃণা করে, তাহলে ভোটে মানুষ ঘৃণা করলে সে তো ভোটই পাবে না, তাকে আপনি কি করে বিরোধী দল বানিয়ে আনবেন? না না, সেটা তো প্ল্যান পরিকল্পনা করে অনেক কিছু হয়েছে, তো গোয়েন্দা সংস্থা এর আগে বানিয়েছে না, এবং এই কথা তো তার মানে প্রশ্নটা কি এরকম যে নির্বাচন ম্যানিপুলেশনের ইঙ্গিত করছেন আপনি? হ্যাঁ, নির্বাচন তো বাংলাদেশে এর আগে এরকম হয়েছে না। কিছুদিন আগে যে নুরুল হুদাকে গ্রেফতার করা হলো, সে তো নিজে বললো যে আমি জাস্ট চেয়ারে বসেছিলাম, এনএসআই ডিজিএফআই তারা 18 সালে নির্বাচন করেছে। আমি একটু আজিজুল বাড়ি হেলাল, আপনার মন্তব্য একটু জানতে চাইছি। রাশেদ খান যেরকম বলছিলেন যে এরকম বানিয়ে আনা যায়, এবং সামনে নির্বাচনে তিনি আশঙ্কাও করছেন এরকম ম্যানিপুলেশন হতে পারে জাতীয় পার্টিকে জনগণ ভোট না দিলেও। না না, আমি এটা মনে করি না যে আপনার নির্বাচন যদি রিগিং হয় বা ম্যানিপুলেশন হয়, তাহলে হাসিনা কি দোষ করলো? আমাদের তো নির্বাচনটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হতে হবে, এবং এটা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ থাকলে সেটা হবে। কাউকে বিরোধী দল, কাউকে সরকারি দল বানানো হবে, তাহলে তো আর নির্বাচন হলো না। আমরা চাই ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন। তবে রাশেদ একটা সুন্দর যুক্তি দেখিয়েছে যে রাশেদ খান মেনন ইনু যদি আপনার জেলে থাকতে পারে, তাহলে জিএম কাদের কেন জেলে থাকবে না? এটা একটা ভালো যুক্তি দেখিয়েছে। তবে একটা বিষয় আমি রাশেদকে মনে করাতে চাই যে এই জিনিসটা যখন প্রয়োজন ছিল, সময় একটা বিরাট ব্যাপার। 24-এর গণ অভ্যুত্থানের সাথে সাথে যেভাবে আপনার ফ্যাসিবাদ মানে মাফিয়া এবং মাফিয়ার দোসরদেরকে আপনার একটা অ্যাকশন নেওয়া হয়েছে, সেই অ্যাকশনটা কেন জাতীয় পার্টির উপর নেওয়া হলো না, এটা কিন্তু একটা রহস্য। এখন জাতীয় পার্টিকে যদি আপনি তার নিবন্ধন, তার নির্বাচনে আসা না আসা প্রশ্ন নিয়ে যদি একটা জটিলতা তৈরি করেন, তাহলে কিন্তু আমাদের মূল যে বক্তব্যটা, যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, নির্বাচনকে আঁচল লাগতে দেওয়া যাবে না, ওইটা আমাদের হতে হবে। সুতরাং এই নির্বাচনের মুখোমুখি কোনো ন্যারেটিভ তৈরি করা যাবে না। আমি তো বলছি রাশেদ যে জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর, এবং তাকেও বিচারের আওতায় আনা উচিত, এবং তাকেও আপনার
সবাই যদি জেলখানায় যেতে পারে সে তাকে কেন গ্রেফতার করা হবে না, এটা আমিও বলছি। জি, এখন আপনার কি কোনো বক্তব্য হলো- উদ্বেগ উৎকণ্ঠা আছে? যেরকম জামায়াত ইসলামের নায়েবে আমির তিনি বলেছেন যে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এত বড় নির্বাচন পরিচালনা করবে, তারা শঙ্কিত এবং উদ্বিগ্ন। আপনার আমি কোনো- এই বক্তব্যটা দেখেছি আজকে টেলিভিশনে, উনি যখন বলছেন যে চাঁদাবাজি যে সরকার নিয়ন্ত্রণ করতে পারে না, এখন উনার দলের লোকজনও তো চাঁদাবাজিতে অংশগ্রহণ করে, তাই না? আমি তাকে দোষারোপ করছি না, বাংলাদেশে চাঁদাবাজি এটা আমি এটাকে সমর্থন করি না, কিন্তু বাংলাদেশের কোন সরকার সব সময় কি চাঁদাবাজিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে? না, পারেনি। তাহলে কি নির্বাচন হবে না তার জন্য? আপনার চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারি সব কিছুকে আপনার মোকাবেলা করতে হবে। হ্যাঁ, মানে মোকাবেলা করার পর এটা- নির্বাচন যাবেন, এটা তো একটা অযৌক্তিক কথা। মানে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা মানে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে না পারা সরকার নির্বাচন সঠিকভাবে করতে পারবে বলে আপনি মনে করছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি দেখেন, গত 17 বছরের তুলনায় বর্তমানে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি অনেক ভালো। এখন আমরা সবাই যেহেতু একটা বিজয় শক্তি, এখানে আমরা সবাই মিলে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে মান্য করে চলি, বা তার মানে আমরা যদি এখানেও আপনি নিজেরা- একটা ঐক্যের আহ্বান রাখছেন। আমাদের ঐক্য ঐক্য থাকে, লাগবে, তাহলে কিন্তু রাজনৈতিক এটা ঐক্য। বিষয় হয়ে দাঁড়ায় না। অনেক ধন্যবাদ আজিজুল বারী হেলাল এবং রাশেদ খান, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে। দর্শক, এই ছিল আজকে সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।